নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আবারও বিচারককে ভর্ৎসনার মুখে পড়তে হলো। আবারও বিচারককে ভর্ৎসনা করলেন সিবিআই। কয়লাকাণ্ডে ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ, 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। 29শে জুন ফের বিশেষ সিবিআই আদালতে পেশের নির্দেশ দেন বিচারক ভর্ৎসনা করেছে সিবিআইকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? তো তুমি যা বলছো একদমই ঠিকই কথা, যে আজকে আবারও যে যে বিচারকের যে আসানসোল যে বিশেষ সিবিআই এর আদালত, সেই আদালতের বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই আধিকারিক থেকে সিবিআই এর আইনজীবী। তোমাকে বলে রাখি যে আজকে 3 জনকে আসানসোল যে সিবিআই বিশেষ আদালত, তাকে মঙ্গলবার নিজাম প্যালেসে তাদেরকে ডাকা হয়েছিল এবং নিজাম প্যালেসে ডাকা হওয়ার পরে তাদের প্রশ্নের উত্তর তাদের কাছে সদুত্তর ঠিক মনোভূত হয়নি, তাই কারণ তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে আজকে আসানসোলে যে বিশেষ সিবিআই আদালত আছে সেই আদালতে পেশ করে সিবিআই আধিকারিকরা। কিন্তু এই 3 জনকে গ্রেফতার করে এবং তাদের কাছে আরো তদন্তে গভীরে যাওয়ার জন্য 4 দিনের সিবিআই হেফাজতে নেওয়ায় আবেদন করেছিল। সিবিআই হেফাজতে আবেদনে সাড়া দেয় এবং সিবিআই হেফাজত দেয়। কিন্তু প্রশ্ন উঠছে সুদীপ্ত, যে এই যে বারবার আদালতের বিচারক বলছেন যে কতদিন এভাবে এই যে তদন্ত কতদিন চালাবেন, কি করে করবেন, কবে শেষ করবেন? আমার তো 3 তারিখে মাত্র, আর কদিনের মধ্যে আমি এই চার্জ গঠন করবো এই কয়লা কাণ্ডের। কিন্তু বিচারক বলছে যে 4 বছর ধরে, এই যে যাকে আজকে আপনারা নিয়ে এসছেন সেই ব্যক্তিকে 4 বছর ধরে আপনারা তার নাম আছে, সে মেন অ্যাকিউজ, তাকে আপনি 4 বছর ধরে তার খুঁজছেন, তাকে কেন এতদিন ধরে খুঁজছেন? কি কারণে আপনারা এতদিন ধরে তাকে না পেয়ে হঠাৎ 3-3.5 বছর পরে আপনি তাকে তুলে আনলেন? এর মধ্যে কয়েকজন 6-7 মাস করে জেল খেটে গেছে, যাদের নাম আছে, যাদের নাম নেই তাদেরকে আপনারা খুঁজে নিয়ে আসছেন, ভেতরে অ্যারেস্ট করাচ্ছেন, তারা জেলে খাটছে। কিন্তু যাদের নাম আছে তাদেরকে কেন আপনারা আনছেন? এরপরে বিচারক তোমার প্রশ্ন করে যে আপনারা কি। বেশ, অনেক ধন্যবাদ পবিত্র তোমাকে। একেবারে বিচারক ভর্ৎসনা করেছে সিবিআই কে, তা একেবারে স্পষ্ট। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, যে আবারও বিচারকের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। পুরো বৈঠকের পর মন্ত্রিসভার বৈঠকেও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনগণের পাশে থাকা, সেবা করতে হবে, এমনটা বলেছেন তিনি। পরিষেবা দিতে হবে, নইলে ভোটে জেতা যাবে না, মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিয়েছেন? দেখো, আজকে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল। সেই বৈঠকে বেশ কিছু যেমন প্রশাসনিক সিদ্ধান্ত বা অনুমোদন মিলেছে, তেমনি রাজনৈতিক দিক দিয়ে যদি বলা যায় যে এই যে লোকসভা নির্বাচনে বেশ কিছু জায়গা, অর্থাৎ বিশেষ করে পৌরসভাগুলোতে যে মন্ত্রীদের এলাকায় খুব খারাপ ফল করেছে, সেই মন্ত্রীগুলোকে দেখে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলছেন যে আপনাদের জনসংযোগ অনেকটা কমে গেছে, আপনাদের সঙ্গে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার কথা নিশ্চয়ই সেখানে খামতি রয়েছে, নইলে সেই এলাকার কেন এত খারাপ রেজাল্ট হলো। সেই জন্য এইসব মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন যে এলাকায় পরিষেবা দিতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, নইলে ভোটে জেতা যাবে না। অর্থাৎ জনসংযোগের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, জনসংযোগ তো করবেনই, তার সাথে সাথে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ এবং তার এলাকায় যেসব প্রকল্পগুলো বহুদিন ধরে আটকে রয়েছে, সেই প্রকল্পগুলো দ্রুততার সাথে কাজ শেষ করে দেওয়ার জন্য তিনি বলছেন। যদি কোথাও আজকে যাই কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু নবান্নে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি 552টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলোতে এই মন্ত্রিগোষ্ঠীর বৈঠক থেকে অনুমোদন মিলেছে। 552টির মধ্যে রিল অর্থাৎ পার্বত্য এলাকা রয়েছে এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষা বিভাগেও কিন্তু 35টি নতুন পদের সৃষ্টি করা হয়েছে। যে প্রাথমিক একদমই তাই, অর্থাৎ মন্ত্রীদের করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক ধন্যবাদ কল্লোল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। অন্যদিকে সোমবার নবান্ন থেকে শহরের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর জেলায় জেলায় শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করার কাজ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগে আলিপুরদুয়ার পৌরসভা এবং জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের ফুটপাথে দোকান দেওয়া ব্যবসায়ীদের রাতের মধ্যেই ফুটপাত খালি করার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের কর্তারা। বুধবার সকালে কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানান পুলিশ আধিকারিকরা। এছাড়া ফুটপাত দখল করে দোকানে বোর্ড এবং অন্যান্য সরঞ্জাম রাখা ব্যবসায়ীদেরও তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তা নয়, ফুটপাত দখল করে ব্যবসা করলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের। বুধবার ফুটপাত দখলমুক্ত করতে ধূপগুড়ি শহর জুড়ে যৌথ অভিযানে নামে পুলিশ এবং পৌরসভা। এদিন শহরের নিউ মার্কেট হাই স্কুল সংলগ্ন রাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে পুলিশ এবং পুরসভা। এদিন ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে রাস্তা খালি করে দিতে বলা হয়েছে। এরপরও কেউ ফুটপাত দখল করে ব্যবসা করলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবৈধভাবে রাস্তা দখল আটকাতে রাস্তায় নামলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ করার পরই ফুটপাত আবর্জনা পরিষ্কারে পথে নামলেন তিনি। পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় পুলিশের সহযোগিতা নিয়ে বুধবার সকাল থেকে সিউড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে অভিযান চালালেন। বিশেষ করে সিউড়ি বাসস্ট্যান্ড, মসজিদ পাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলল। একই ছবি বোলপুরেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পর শহর বোলপুরেও পুরসভার অভিযান। ফুটপাথে বেআইনি দখল রুখতে জিসিবি এনে উচ্ছেদ অভিযান চালালো পুরসভা। শহর সৌন্দর্যায়নে নজর দিল স্থানীয় প্রশাসন। হাওড়াতেও তৎপর পুলিশ প্রশাসন। জবরদখল রুখতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিল প্রশাসন। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে 283টি মামলা দায়ের করা হয়েছে। জিটি রোড, আন্ডুল রোড, শালিমার, কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী এবং অফিসারেরা। কোনোভাবেই যেন রাস্তা এবং সরকারি জায়গা দখল করা না হয় সেই ব্যাপারে সচেতনতার বার্তা দেওয়া হলো। বেআইনি পার্কিং ও টোটোর দৌরাত্ম্য বন্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এবার নড়েচড়ে বসল হুগলির প্রশাসনিক আধিকারিকেরা। শহরকে যানজটমুক্ত করতে ও ফুটপাথ দখলমুক্ত করতে বুধবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে চলল অভিযান। কাগজপত্র, লাইসেন্স, অনুমতিপত্র বিহীন টোটোকে আটক করা হয়। এদিন প্রায় 10টি টোটো আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর ডায়মন্ড হারবার প্রশাসন। বেহালা থানা এলাকায় ডায়মন্ড হারবার রোডের পাশে থাকা দোকান উচ্ছেদ শুরু হলো বুধবার সকাল থেকে। বেহালা থানার পুলিশ এই সমস্ত দোকান উচ্ছেদ করতে যায়। পুলিশের কথা শুনে বেশ কিছু মানুষ নিজের থেকে তাদের দোকান সরিয়ে নেয়। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়ায় তৎপর পুলিশ প্রশাসন। জবরদখল রুখতে একগুচ্ছ পদক্ষেপ। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে 183টি মামলা দায়ের করা হয়েছে। বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম্য, বেআইনি বিল্ডিং, হকার উচ্ছেদ সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক। বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের। শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নলেজে আসে। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে, তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কার কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই বেআইনি পার্কিং রুখতে শুরু পুলিশি তৎপরতা। শহরের বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান শুরু করলো হাওড়া সিটি পুলিশ। জিটি রোড, আন্দুল রোড, শালিমার, কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী ও আধিকারিকরা। কোনোভাবেই যেন রাস্তা বা সরকারি জায়গা দখল না করা হয় সে বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হলো। হাওড়া ময়দান চত্বর, বঙ্গবাসী মোড়, ফাঁসিতলা মোড়ের কাছেও মাইকিং করে প্রচার চালালো পুলিশ। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও শালকিয়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল আটকাতে প্রচার চালালো পুলিশ প্রশাসন। শহরের প্রধান রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে 283টি মামলা রুজু করেছে পুলিশ। ফুটপাথের রাস্তা হকাররা যাতে দখল না করে রাখে তাও সুনিশ্চিত করতে পরিদর্শন শুরু করেছেন পুলিশ কর্তারা।
আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, আগেও চলতো, এখনও চলছে, এটা কন্টিনিউয়াস চলতে থাকে। মানে আমাদের তরফ থেকে যা যা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো সবটাই কিন্তু নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, কারণ এটা অস্বীকার করার উপায় নেই। কিছু জায়গায় নিঃসন্দেহে কিছু দখলদারি হয়েছে। এখন সেগুলো কী হয়েছে বারবার বলছি, এটা কিন্তু এখন নতুন নয়, এটা কিন্তু একদম সেই বামফ্রন্ট জামানা থেকেই এইগুলো চলছে। তো সুতরাং এইরকম মানে দৃঢ় চিত্তে এরকমভাবে দুর্নীতির বিরুদ্ধে বলতে আমি আর কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়া পুরো এলাকার বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম্য, বেআইনি বিল্ডিং ও হকার উচ্ছেদ সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক। আগামী বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের। হাওড়া পুরসভাতে এই জরুরি বৈঠকে থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, পুর কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলা শাসক সহ একাধিক এডিএম, এসডিও। এই বৈঠকে ঠিক করা হবে হাওড়ার বেআইনি কার্যকলাপের ওপর পদক্ষেপের রূপরেখা। এই জন্য আমরা খুব শীঘ্র, সেটা 2-1 দিনের মধ্যে, আমরা আমাদের সমস্ত যারা বিধায়করা আছেন, আমাদের পুলিশ প্রশাসন সকলে আমরা বসে একটা সিদ্ধান্ত আমরা নেব যে কিভাবে এগুলো আমরা এগোবো, এই কাজগুলো করব। এবং সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে এরকম ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলোকে আমরা তুলে দিতে হবে। এখন দেখার মুখ্যমন্ত্রীর অ্যাকশন বার্তার পর পুরসভা ও প্রশাসন কতটা স্বস্তি দিতে পারে পুর নাগরিকদের। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে শপথ নিতে গিয়ে মন্ত্রপাঠ করলেন, অরূপ চক্রবর্তী নিশানা করলেন প্রধানমন্ত্রীকে, তুললেন জয় জঙ্গলমহল স্লোগান। দুই সাংসদের শপথ ঘিরে বাঁকুড়ায় তরজা তৃণমূল এবং বিজেপির মধ্যে। কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলেরও। দুজনেই লালমাটির জেলা বাঁকুড়ার ভূমিপুত্র। একজন বাঁকুড়া লোকসভা থেকে নির্বাচিত তৃণমূলের অরূপ চক্রবর্তী, আরেকজন শ্রীরামপুর লোকসভা থেকে নির্বাচিত তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই দুই সাংসদ মঙ্গলবার সংসদ ভবনে শপথের অনুষ্ঠান বেশ জমিয়ে তুললেন। সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথাগত শপথ বাক্য পাঠের পর চণ্ডী থেকে শ্লোক বলতে শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অরূপ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে নিশানা করে নিজস্ব ভঙ্গিতে বললেন কথা। জয় মমতা, জয় অভিষেক। জয় জঙ্গলমহল স্লোগান তুলেছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। জঙ্গলমহল জিন্দাবাদ, বাঁকুড়া জঙ্গলমহল জিন্দাবাদ। শপথের অনুষ্ঠানে কি বললেন বাঁকুড়া ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? ওং করণাং বদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় বাংলা, जय बांग्ला, जय बांग्ला। कल्याण बाबू ठीक ही बोला है, हम प्राइम मिनिस्टर से ज्यादा हमको वोट मिला जंगल महल से। जय बांग्ला, जय ममता, जय अभिषेक। जंगल महल जिंदाबाद, बांकुड़ा जंगल महल जिंदाबाद। 6টা দিন করে দিই মন্ত্রী এনেছে। নমস্কার ভাই। 184 ফাড়িয়ে দুই সাংসদের শপথকে ঘিরে বাঁকুড়ায় তরজা তৃণমূল ও বিজেপির। কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের। সংসদ নাটক করার জায়গা না। উনি নাটক করে যে ধরনের কথা বলছেন সেই কথার কোনো সারবত্তা নেই। সাধারণ মানুষের যে ধরনের আশা আকাঙ্ক্ষা সেটা তিনি আদৌ পূর্ণ করতে পারবেন কিনা তার উপর নির্ভর করবে, কাজের উপর। বাঁকুড়ার দুই ভূমিপুত্র, এক কল্যাণবাবু এবং অরূপবাবু, দুজনেই গতকাল আমরা দেখেছি কিভাবে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন লোকসভায়। স্বাভাবিক কারণে বিজেপির চিন্তার, কেননা বিগত 5 বছর তারা কিছুই করেনি। অথচ আমাদের যারা অরূপবাবু বা কল্যাণবাবু, তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নিজের নিজের এলাকায় মানুষের কাজ করে, মানুষের দরবারে কাজের পরীক্ষা দিয়ে তারা কিন্তু পাস করেছে। স্বাভাবিক বিজেপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শপথ গ্রহণ রীতিমতো নজর কেড়েছে সব দলের সাংসদদের। লোকসভায় প্রথম পা রেখেই অরূপ চক্রবর্তী যা করলেন তাতে দলের বহু সাংসদরা বাহবা দিয়েছে। তবে প্রবীণ রক্ষণশীল সাংসদরা থাকলে এসব দেখে কি প্রতিক্রিয়া জানাতেন কে জানে।
তবে মঙ্গলবার লোকসভায় বহু সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব যেন রাজনৈতিক সভামঞ্চে পরিণত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অর্থাৎ অধিবেশনের শুরু থেকে জমে উঠল নিম্নকক্ষ। চলুন পরের খবরে নজর রাখবো। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে স্কুল বাড়ি, ঘরের অভাবে গাছতলা চলছে পড়াশোনা। পূর্ব বর্ধমানের ভাতারের অবৈতনিক প্রাথমিক স্কুলের বেহাল দশা। ঠিক যেন শান্তিনিকেতনের পাঠভবন, খোলা আকাশের নিচে পড়াশোনা করছে কচি কাঁচারা। তবে নেহাতি প্রাকৃতিক সান্নিধ্য পেতে খোলা আকাশের নিচে পঠন পাঠন করে না ভাতারের খুলনার বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। বলা যেতে পারে পরিস্থিতির শিকার তারা। বছরের পর বছর ধরে ঘরের অভাব তাদের স্কুলে। যে ক্লাস ঘরগুলি রয়েছে সেগুলি থেকেও ভেঙে পড়ছে চাঙড়, যার কারণে পড়ুয়াদের নিয়ে বসতে হয়েছে গাছের তলায়। বর্তমানে বানেশ্বরপুরের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 125 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 6 জন, তাদের মধ্যে একজন পার্শ্ব শিক্ষিকা। বিল্ডিংয়ের সমস্ত চাঙড় টাঙড় সব ভেঙে ভেঙে পড়ছে। তো আমি আমাদের প্রাক্তন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুবিনয় মোদক, ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত পেপারপত্র উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান, আমাদের ভাতার ব্লক প্রশাসন, সব জায়গায় উনি আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো রকম সহযোগিতা পাইনি। এখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে। সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করাই শ্রেয়। সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে কোনো রকম ক্লাস করি না। সেই থেকে আমরা যা ক্লাস করতে হয়, মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে দুটো ক্লাস করে 2টো রুম আছে আমাদের, সেই 2টো রুমে বসানো হয় এবং বাকি 2টো রুম প্রায় 4-5 টোটাল 35 জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই। বানেশ্বরের স্কুল তৈরি হয়েছিল 1951 সালে। ভাতারের খুলনা ও বানেশ্বরপুর দুটি গ্রামের মাঝামাঝি জায়গায় আগে এই স্কুলটি ছিল। পরবর্তীকালে দুটি গ্রামেই জনসংখ্যা বাড়তে থাকে, ছাত্র সংখ্যা বাড়তে থাকে স্কুলেও। তা দেখে বড়বেলুন গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ রায় বানেশ্বরপুর গ্রামের কাছে বেশ কিছুটা জমি স্কুলকে দান করেন। ওই জমির ওপর গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে স্কুল ভবন তৈরি করেন 1967 সাল নাগাদ। তখন থেকেই বানেশ্বরপুর গ্রামে স্কুলটি স্থানান্তর হয়। সেই স্কুলেরই বেহাল দশা আজ। ভাতার থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। কেশপুরের আনন্দপুরে প্রস্তাবিত শিশু উদ্যানের জায়গায় গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। প্রস্তাবিত সরকারি জমিতে শিশু উদ্যানের দাবি স্থানীয় বাসিন্দাদের। কাটমানি ইস্যুতে শাসক দলকে নিশানা বিজেপির। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানালো কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে সরকারি জমিতে কয়েক বছর আগে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব একটি শিশু উদ্যানের শিলান্যাস করেছিলেন। কিন্তু অভিযোগ, বর্তমানে প্রস্তাবিত শিশু উদ্যানের জায়গায় গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। প্রস্তাবিত সরকারি জমিতে শিশু উদ্যানের দাবি স্থানীয় বাসিন্দাদের। এখানে কোনো কিছু নেই, যাতে একটা শিশু উদ্যান হয়, ছেলেদের খেলাধুলা হয় বা বৃদ্ধারা যে বসতে পারেন তার একটা ব্যবস্থা করা হয়, সেরকম চেষ্টা করলে খুব ভালো হতো। কিন্তু কিছু প্রভাবশালী লোকের জন্য সবাই পাচ্ছে না, কেউ যে অবজেকশন করতে পারছে না বা কিছু করতেও পারছে না। এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। কাটমানি ইস্যুতে শাসক দলকে নিশানা ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের। তৃণমূল সাংসদ এই গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা নিয়ে ও সিনেমা করছিল, আমরা বলেছি এটা বারবার। এখানে সবটাই হচ্ছে টাকার বিনিময়। উনি বলেছিলেন ওখানে পার্ক করবেন, কিন্তু পার্ক জীবনে হবে না। ওখানে তৃণমূলের নেতারা সব টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সা নিয়ে ওখানে ওই জায়গাকে অবৈধভাবে বিক্রি করে ওখানে কনস্ট্রাকশন শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই। সবিস্তারে খবর না নিলে আমি এটা বলতে পারবো না, কারণ যে শিলান্যাসের পরে সেই জায়গাটার পজিশন কি আছে, ওইখানেই আবার পাওয়ার স্টেশন হয়েছে ওখানে আমাদের একটা, কতটুকু জায়গা ছিল সেটা উপযোগী কিনা, সেটা বাতিল করা হয়েছে কিনা, সেটা পঞ্চায়েত সমিতি আবার খবর নেব। এই মাত্র 6 মাসের মধ্যে আমার সব জায়গায় খবর নেওয়া হয়নি। নিশ্চিত যদি শিলান্যাস হয়ে থাকে তাহলে সেটাকে রূপায়ণ করতে হবে। সাধারণ মানুষের দাবি এলাকায় শিশু উদ্যান হোক। এখন দেখার কবে এলাকাবাসীর দাবি মেনে শিশু উদ্যান হয়। কেশপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। প্রতি বর্ষায় জলপাইগুড়ির জলজান্ত সমস্যা কাশিয়াঝোড়ার বাঁধ। ভুটান পাহাড় এবং সমতলের নাগাড়ে বৃষ্টিতে ফি বছরই ভেঙে যায় বাঁধ। এবারও ভেঙেছে, দেখুন প্রতিবেদন।
বর্ষার আগে বাঁধ মেরামতের দাবি তুলেছিলেন বানারহাটের সাঁকোয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াঝোড়ার বাসিন্দারা। তাদের আর্জিতে কান দেয়নি প্রশাসন। তবে বর্ষা আসার আগে এবার বাঁধ মেরামতের দায়িত্ব নিজেরাই নিলেন কাশিয়াঝোড়ার বাসিন্দারা। নিজেদের খরচে বাঁশ বালির বস্তা কিনে ঝোড়ার জলে ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু করলেন তারাই। অফিস থেকে এখনো পর্যন্ত আপনাকে তো বললামই, প্রোটোকল অনুযায়ী এনএসআই এসেছে, এনএসআই এসে দেখে গেল। তাহলে এই কাজ কারা করছে? নিজেদের উদ্যোগে গ্রামবাসী? আমরা আপাতত নিজেরাই করছি। এখন আমরা জানি না এলাকার যুবক ভাই যারা কাজ করছে, এখন বাস টাস অনেক আমাদের কিনতে হচ্ছে। এবার গ্রাম পঞ্চায়েত থেকে যদি আমরা সহযোগিতা না পাই তাহলে আমরা নিজেরাই চাঁদা করে করব। এক রাতের বৃষ্টিতে বাঁধের গায়ে অসংখ্য গর্ত। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন ঠিক সময় নজর করলে এই দুর্দিন তাদের দেখতে হতো না। স্থানীয় প্রশাসনের কর্তারা বারবার এলাকা ঘুরে গেছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। এইখানে সমস্যা এই যে বাচ্চা আছে, এই বাচ্চা প্রতি বছরে বন্যা হয়, প্রতি বছর 2 বছর করে বন্যা হয়, ভাঙতে দেখেন চতুর্দিকে ভাঙছে। এবার তো প্রথমে একটা বন্যা হয়েছে আজকে রাত্রে, সামান্য একটু বন্যা হয়েছে, তাতে দেখো বাঁধের অবস্থা কাহিল। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামত করছেন বলে তাঁর জানা নেই বলে দায় এড়িয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী। সরকারি নিয়ম মেনে টেন্ডার পাশ করিয়ে বাঁধ মেরামত করা হবে বলে দাবি তাঁর। সেটা গ্রামবাসী বলতে পারবে, আমার অতটা জানা নেই। আমার যতটুকু জানা আছে যে ওখানকার সমস্যা পঞ্চায়েত সদস্য আমাদেরকে জানিয়েছে, আমরা জেলায় জানিয়েছি এবং ডিএম একবার পরিদর্শনও করেছিল। আবার আমরা আজকে জেলা পরিষদে জানালাম, জেলা পরিষদের সভাধিপতির দৃশ্যগোচরে আনলাম এবং প্রাথমিকভাবে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ওই জায়গার বাঁধটাকে মেরামত করার জন্য একটা টেন্ডারও করছি, ইমিডিয়েট করে দেবো। সময় মতো কাশিয়াঝোড়ার বাঁধ মেরামত না করলে যে কোনো সময়ে ভেসে যেতে পারে এলাকা। ভরা বর্ষা আসার আগে সেই আতঙ্কে বুক কাঁপছে কাশিয়াঝোড়াবাসী। বানারহাটের কাশিয়াঝোড়া থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।